হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের এসিসি 3 পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ 20 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে একটি বিল কিভাবে আইনে পরিণত হয়। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। দেখে নাও অ্যান্সারটা। প্রথমেই আছে তোমাদের একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা। আরেকটা বিষয় বলি, তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ প্রশ্নের উত্তরটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। চলো এবার ভূমিকাটা তোমরা দেখে নাও। আইন প্রণয়ন হলো সংসদের অন্যতম প্রধান কার্যাবলী। সংসদ মানে হচ্ছে পার্লামেন্ট, ঠিক আছে। ভারতীয় সংবিধানের 107 থেকে 110 ধারায় আইন প্রণয়নের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। সংসদে আইন তৈরির জন্য একটি খসড়া পেশ করা হয়, তাকে বিল বলা হয়। বিল দুই প্রকারের হয়, সরকারি বিল, বেসরকারি বিল। সরকারি বিল মন্ত্রীদের দ্বারাও উত্থাপিত হয়, আর বেসরকারি বিল সংসদের যে কোনো সদস্য অর্থাৎ যে কোনো এমপি, ঠিক আছে, সেটাকে উপস্থাপন করতে পারে। তারপর দেখো, বিলটি সংসদে উত্থাপনের পর বিভিন্ন পর্যায়ের মধ্যে দিয়ে যেতে হয়। ভারতীয় সংবিধানের 107 ধারা অনুযায়ী উভয় কক্ষের অনুমোদন এবং রাষ্ট্রপতির সম্মতির পরেই কোনো বিল আইনে পরিণত হয়। বিশেষ ক্ষেত্রে 110 নম্বর ধারায় উল্লেখিত অর্থ বিল শুধুমাত্র লোকসভায় উত্থাপিত হয় এবং রাজ্যসভা একে পর্যালোচনা করতে পারে কিন্তু সংশোধন করতে পারে না, ঠিক আছে। তারপরে কি বলা হচ্ছে দেখো, তারপরে বলা হচ্ছে বিল পাস হওয়ার জন্য যে পর্যায়গুলির মধ্যে দিয়ে যেতে হয় তা নিম্নরূপ। 1 নম্বর হচ্ছে বিলের প্রথম পার্ট। বিলের প্রথম পার্ট, এখানে কি বলা হচ্ছে, কোনো বিল উত্থাপিত হলে প্রথমে বিলের শিরোনাম পাঠ করা হয়, একে বলা হয় বিলের প্রথম পার্ট। এই পর্যায়ে বিলের ওপর কোনো আলোচনা করা হয় না। অধিবেশনের সদস্যদের সমর্থন পেলে বিলটি আলোচনার জন্য গৃহীত হয় এবং সরকারি গ্যাজেটে প্রকাশ হয়। তারপরে আছে বিলের দ্বিতীয় পার্ট। এখানে কি করা হয়, বিলটি পেশ করার অন্তত 2 দিন পরে বিলের দ্বিতীয় পার্ট শুরু হয়। দ্বিতীয় পার্টের প্রথম পর্যায়ে বিলটি সম্পর্কে মূলনীতির ধারা উপস্থাপন করা হয়। সাধারণভাবে আলোচনা ও বিতর্ক হয়। এরপর বিলটি গৃহীত হলে সিলেক্ট কমিটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তারপরে আছে কমিটি পর্যায়। সিলেক্ট কমিটি বিলের বিষয়বস্তু সম্পর্কে বিশদভাবে পর্যালোচনা করে। সরকারি এবং বিরোধী দলের সদস্যরাও ওই কমিটিতে থাকেন। তারা বিলটিকে বিশদভাবে বিচার বিবেচনা করার পরে কমিটি পর্যায়ে শেষ হয়। এবার হচ্ছে রিপোর্ট পর্যায়। সিলেক্ট কমিটি বিলটি বিচার বিশ্লেষণ করে তাদের মতামত সংশ্লিষ্ট ক্ষেত্রে জানায়, আর এই প্রতিবেদনের পর বিলটি গৃহীত হলে রিপোর্ট পর্যায়ে শেষ হয়। তারপরে আছে দেখো বিচার বিশ্লেষণ পর্যায়। বিলের প্রতিটি ধারা উপধারা বিশদভাবে আলোচনা করা হয়। সংসদের সদস্যরা প্রস্তাব উত্থাপন করতে পারেন। এরপর প্রতিটি ধারা উপধারার উপরে ভোট নেওয়া হয়। বিলটি গৃহীত হলে দ্বিতীয় পার্টের সময় পর্যায়ে শেষ হয়। তারপর বিলের তৃতীয় পার্ট। এখানে কি বলা হচ্ছে দেখো, বিলটির ধারা উপধারা সম্পর্কে আলোচনা শেষ হলে সমগ্র বিলটি সভায় আবার পাঠ করা হয়, একে বলে বিলের তৃতীয় পার্ট। বিল উত্থাপনকারী সংসদ বিলটি পাস করা হোক বলে প্রস্তাব করেন। অধিকাংশ সদস্য বিলটিকে সমর্থন করলে তা পাস হয়েছে বলে ধরে নেওয়া হয় এবং সভার সভাপতি বা অধ্যক্ষের স্বাক্ষরের পর বিলটিকে অন্য কক্ষে পাঠানো হয়। তারপরে দেখো অন্য কক্ষে আলোচনা। বিলটি অন্য কক্ষে গেলে সেখানে বিলটি প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট, তৃতীয় পার্ট, তারপরে বিলটি গৃহীত হলে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। অন্য কক্ষ সম্মতি না দিতে পারে, ফেলে রাখতে পারে বা সংশোধনী প্রস্তাব দিতে পারে। বাকিটা আলোচনা করব, তার আগে একটা বিষয় তোমাদের বলে নিই। তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা এই সেমিস্টারে অ্যাডমিশন নিতে চাইছো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো, বা তোমরা যারা ভাবছো পরের সেমিস্টার থেকে অ্যাডমিশন নেব, তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। দেখো, একে কেন্দ্র করে যদি উভয় কক্ষের মধ্যে বিরোধ দেখা দেয় তাহলে রাষ্ট্রপতি উভয় কক্ষের সম্মিলিত অধিবেশন ডেকে বিরোধের মীমাংসা করতে পারেন। তবে অর্থবিল পাসের পদ্ধতি এইরূপ নয়। অর্থবিল একমাত্র লোকসভায় উত্থাপিত হতে পারে, সেখানে বিভিন্ন পাঠের মাধ্যমে বিলটি গৃহীত হলে রাজ্যসভায় পাঠানো হয়। রাজ্যসভা অর্থবিল সংশোধন বা বাতিল করতে পারে না, তবে সুপারিশ করতে পারে। সেই সুপারিশ গ্রহণ করা না করা লোকসভার ইচ্ছার উপর নির্ভর করে। তবে রাজ্যসভা 14 দিনের মধ্যে ওই বিল লোকসভায় ফেরত দেবে, আর না দিলে বা অসম্মতি জানালে উভয় কক্ষ দ্বারা বিলটি গৃহীত হয়েছে বলে ধরে নেওয়া হয়। এবারে আছে দেখো রাষ্ট্রপতির সম্মতি। পরের পয়েন্ট হচ্ছে রাষ্ট্রপতির সম্মতি। রাষ্ট্রপতির সম্মতি ছাড়া কোনো বিল আইনে পরিণত হয় না। অর্থ বিল ছাড়া অন্য বিলে
রাষ্ট্রপতির সম্মতি না দিয়ে পুনর্বিবেচনার জন্য বিলটি ফেরত পাঠাতে পারেন। আর দ্বিতীয়বার উভয় কক্ষের 2/3 সমর্থনে পুনরায় গৃহীত হলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য থাকেন। এবার হচ্ছে মূল্যায়ন। পার্লামেন্টে বিল পাসের পদ্ধতি ব্রিটেনের অনুকরণে গৃহীত হয়েছে, তবে ব্রিটেনে বিল পাসের ক্ষেত্রে উচ্চকক্ষ লোকসভার ক্ষমতা 1911 ও 1949 সালে পার্লামেন্টারি আইনের মাধ্যমে কেড়ে নেওয়া হয়েছে। সেখানে লোকসভা সাধারণ বিলে বড়জোর 1 বছর আটকে রাখতে পারে মাত্র, এছাড়া তার কিছু ক্ষমতা নেই। সেক্ষেত্রে আমাদের উচ্চকক্ষ সাধারণ বিলের ক্ষেত্রে লোকসভার সমান মর্যাদার অধিকারী। তার কারণ হিসাবে অধ্যাপক পাইলি বলেছেন, গুরুত্বহীন উপদেষ্টা রূপে রাজ্যসভাকে সৃষ্টি করা হয়নি। জ্ঞানী ও দক্ষ ব্যক্তিদের সমাবেশের ফলে রাজ্যসভা একটি প্রস্তাবকারী সভা হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেছে। এই ছিল তোমাদের আলোচনা। আর তোমরা যারা এবার ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। আমাদের ইংলিশ ভার্সনেও স্টাডি মেটেরিয়াল তৈরি আছে, তোমরা যারা পারচেস করতে চাইছো যোগাযোগ করতে পারো। দেখে নাও, তোমরা প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও, সম্পূর্ণ প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও। আর এইভাবে গুছিয়ে লিখলে তোমরা তবেই ভালো নম্বর পাবে।